তো ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক টঙ্ক করলাম। গতকালকে রাত্রিবেলা হঠাৎ করে মনে হইলো একটা অঙ্ক মনে দিছিলাম, দেখছো কি? হ্যাঁ, গ্রুপে। গ্রুপে ওই তো, তুমি গ্রুপে নাই, তো গ্রুপে অ্যাড হয়ে নিও। তো ওখানে দেখো, ওখানে অঙ্কটা আছে হচ্ছে তোমার, ওই একটা পাখিকে গুলি করা হলো, পাখিটা গিয়ে তোমার, এই যে এরকম একটা পাখি আছে, পাখি আছে, গুলি করলো পাখিকে, গুলি গিয়ে ওর মধ্যে লাগলো, পাখি করলো কি এইভাবে, গুলি পাখির ভিতরে থেকে গেল। তো পাখি যখন এইভাবে পড়ে যাবে গুলি খেয়ে, তখন সমান্তরালে রওনা দিল। গুলি খাওয়ার পর গুলি কিন্তু ওর ভিতরে আছে, তখন পাখি গিয়ে কোথায় পড়বে? এইটুক চাইছে। বলো তো কিসের অঙ্ক? রাইট, এইটুক হচ্ছে কার অঙ্ক? এইটুক ভরবেগের নিত্যতা নীতি নিয়ে ভি বের করা লাগবে। এখানকে আমি ভি বের করবো, কারণ গুলি আর পাখি ও দুইটা তো একই সাথে যাবে, তাহলে দুইটার কমন ভেলোসিটি কত হবে? ভি। তাহলে সংঘর্ষের পরের কত হবে? M1 ভি যদি হয়, তাহলে সংঘর্ষের হবে M1 প্লাস M2 ইন্টু ভি, তাই না? এটা সমান কত হবে? আগে তো জিরো ছিল, তাই না? এখান থেকে ভিটা বের করে নিলে, এখানে আবার এই যে এই উচ্চতা দেওয়া আছে, দেখো এই উচ্চতাটা দেওয়া আছে, এখানে আবার প্লাস, তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু তোমার হচ্ছে ইউটি, যেহেতু সমান্তরালে যাচ্ছে, তাহলে ইউটি কত হবে? আদিবেগ তো হাফ জিটি, শুধু হাফ জিটি স্কোয়ার হবে না? তাহলে এইচ মানে উলম্ব, উলম্ব উপাংশ তো নাই বেগের, উলম্ব উপাংশ জিরো, হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে টিটা বের করে নিবা, নিয়ে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে যে ভি টি। বোঝা গেছে ওটা? তার মানে দেখো, একটা অঙ্কতে কিন্তু অনেক অঙ্ক করা যায়। প্রথমে ভরবেগের নিত্যতা নীতিতে আমরা বেগ বের করলাম, করার পরে তারপরে তোমার ওখান থেকে আবার প্রাস করে গেল এইভাবে। আবার এইভাবে বলতে পারতো এটা, গুলি খেয়ে এই পাখিটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উড়াল দিল, ছিটকে পড়ে গেল 30 ডিগ্রি কোণে, তখন কি হতো? এইভাবে 30 ডিগ্রি কোণে যাইতো, তখন কি হতো? তখন ওই প্রাসই হইতো, সে তো এইভাবে ই দিয়ে, আর সে তো বেশি দূর যাইতে পারবে না, আবার এইভাবে পড়তো সে। তখন ওই যে প্রাসের আর একটা সমস্যা আছে না, উপর থেকে নির্দিষ্ট কোণে যদি মারা হয় তখন কি হবে? তখন এখান থেকে আবার ওই ফর্মুলা, তখন এখানে কিন্তু ইউ জিরো হতো না, ইউ সাইন আলফা সাইন থিটা একটা তো উপাংশ থাকতো, ওই উপাংশটা থাকতো এখানে। বুঝছো? তাহলে দেখো এই এক, মানে একটা অঙ্ক অনেক ভাবেই করা যায়। তো এটা কনসেপ্ট মাথায় ক্লিয়ার থাকতে হবে যে এখানে কি করতে হবে। তো এটা এই অঙ্কটা করবা। এখন দেখো, আমরা এখন ঘূর্ণন গতিবিদ্যায় যাব। ঘূর্ণন, ঘূর্ণন গতিবিদ্যা বলে নাকি ঘূর্ণন গতি? হ্যাঁ, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতির কিছু অংশ আমরা পড়ছিলাম গতিবিদ্যার মধ্যে, রোটেশনাল মোশন। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা, ঘূর্ণন কোনো বস্তু তোমার কোনো অক্ষ বা বিন্দু সাপেক্ষে যদি সমান দূরত্ব বজায় রেখে চারপাশে তার গতি সম্পাদন করতে থাকে, তাহলে সেই গতিকে কি বলা হবে? ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি। বুঝছো? মানে বৃত্তাকার পথে তার গতিটা সম্পাদন করছে। এখানে আমার একটা ই ছিল যে এটা, এটা কোন গতি? এটা, এটা দেখো ঘুরতেছে যে, এটা ঘূর্ণন গতি না? তাহলে এই বস্তুটা এই নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে চারদিক দিয়ে তার গতি সম্পাদন করতেছে, বৃত্তাকার পথ কিন্তু অলরেডি শুরু করে ফেলছে, তাহলে এটা ঘূর্ণন গতি, তাই না? এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পড়ছি। এখানে কি ছিল, কৌণিক সরণ কি দিশা পড়ছিলাম, মনে আছে? তাহলে একটা বস্তু এভাবে ঘুরতেছে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিক দিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরতেছে এই বরাবর। অক্ষ কাকে বলা হবে? এটার অক্ষ কোন দিকে বলো তো?
এটা যে ঘুরাচ্ছি আমি, এর অক্ষ কোন দিকে? এর অক্ষ কোন দিকে? এই যে ঘুরতেছে, ঘূর্ণন তল কোনটা? তলটা অনুভূমিক না পরিধি উল্লম্ব? বরাবর। না, পরিধি বরাবর না। হ্যাঁ, অক্ষ যে বিন্দু সাপেক্ষে ঘুরতেছে বা যে বৃত্তাকার পথের যে কেন্দ্র, তল কোনটা? এই যে এই তলটা উৎপাদন করছে না সে, যে তলে ঘুরতেছে, বোঝা নাই? এই তলের সাথে লম্ব কিন্তু অক্ষর ওই কেন্দ্রগামী একটা সরলরেখা, এই যে। এবার বোঝা গেছে না? তাও বোঝা যায় নাই? হ্যাঁ, কোনটা অক্ষ? অক্ষ হবে কোনটা তলে? অক্ষ কোনটা? এই অক্ষ কোনটা কও? এবার এবার পারা যাবে। অক্ষ কোনটা? কলমটা অক্ষ। কলমটা কি যে এই ঘূর্ণন তলের সাথে লম্ব না? তল বরাবর। হ্যাঁ, ঘূর্ণন তলের সাথে লম্ব কিন্তু কেন্দ্রগামী সরলরেখা, একে বলা হবে ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন অক্ষ। বোঝা গেছে? তাহলে এটা, এই অক্ষটা কোন বরাবর আছে? এই বরাবর। যদি এই বোর্ডের উপর দিয়েই ঘোরে, বোর্ডের উপর দিয়েই ঘুরে, তাহলে বোর্ডটা হচ্ছে তল, তলের সাথে লম্ব কেন্দ্রগামী, এটাকে বলা হবে ঘূর্ণন অক্ষ। এটাকে যদি একটু আমরা আর একটু ভালোভাবে দেখাই, তাহলে কেমন দেখানো যায়? যে এইভাবে বুঝতে সুবিধা। তাহলে এই বরাবর, বুঝছো তো এটা কিভাবে ঘুরতেছে? তাহলে এটা হচ্ছে এর সাথে লম্ব, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। আর বস্তুটা ধরো এখানে আছে, সেইভাবে এদিকে যাচ্ছে, ঘুরতেছে। তাহলে এই যে বৃত্তাকার আহ কেন্দ্র থেকে বা অক্ষ থেকে যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার আর ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ আর। এখানে আমরা দেখছি যে কৌণিক সরণ কোনটা? যদি এ বিন্দু থেকে বস্তুটা মনে করো বি বিন্দুতে গেল, কথার কথায় টি টাইমে বি বিন্দুতে গেল, তাহলে এ থেকে বি তে যাইতে একটা সরণ হইছে। এ থেকে বি তে পরিধি বরাবর যাইতে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণকে বলা হবে কি? কৌণিক সরণ। তাহলে কৌণিক বেগ সমান কত হবে? ডাব্লিউ বলা হয় হচ্ছে কৌণিক বেগ, ওমেগা। কৌণিক বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে কৌণিক সরণ বাই সময়, তাই না? একক সময়ে যতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করলো সময়। থিটার একক কি? রেডিয়ান। এসআই একক তো রেডিয়ান কোণের। তাহলে এটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। আলফা মানে কৌণিক ত্বরণটা কত হবে? ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হার বা একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায়। তাহলে ওমেগা বি মাইনাস ওমেগা এ, কৌণিক বেগ বৃদ্ধির হার। তার মানে কৌণিক বেগ বৃদ্ধির হার মানে আমরা লিখতে পারি ওমেগা বি, এখানে ওমেগা বি মাইনাস ওমেগা এ ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এটা কি হলো? তাহলে এটাকেই দেখো, আমরা যদি ক্যালকুলাসের মাধ্যমে লিখি, ডি ওমেগা বাই ডিটি লেখা যায়। এটাকে লেখা যায় ডি থেটা বাই ডিটি লেখা যায়। খুব ক্ষুদ্র সময় যদি ক্ষুদ্র পরিবর্তন হয়, এটা লিখতে পারি ক্যালকুলাসের মাধ্যমে। তাহলে এটা কি? উপরেরটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড আর নিচেরটা পার সেকেন্ড, তাহলে কত হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দুঃখের বিষয় বা সুখের বিষয় যাই বলো, কৌণিক সরণ থিটা, ওমেগা, কৌণিক বেগ ওমেগা, আর কৌণিক ত্বরণ আলফা, এই তিনটা কি রাশি? ভেক্টর রাশি। এদের দিক কোণ বরাবর? ওই অক্ষ বরাবর। অক্ষ বরাবর কেমন দেখো, এই তো অক্ষ, ঘূর্ণন তল, এটা অক্ষ, এইভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। তাহলে যেদিকে ঘুরতেছে সেদিকে যদি আমি একটা এই আঙ্গুলগুলো দেই, এভাবে ধরি অক্ষ বরাবর, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিক যাবে, এগুলো বৃদ্ধাঙ্গুলি নিয়ম। সেই বরাবর হবে কার দিক? থেটা ওমেগা বা আলফার দিক। তাহলে থেটা ওমেগা আলফার দিক সবার দিক একই। কোন বরাবর হবে? এই অক্ষ বরাবর। থেটা, যেহেতু ভেক্টর রাশি ওমেগা অথবা আলফা, কৌণিক সরণ, কৌণিক বেগ আর কৌণিক দিক ত্বরণ, এর দিক কিন্তু একই দিকে হবে। তো এখানে এর আগের দিন গতিবিদ্যা যেটা ছিল, সেটা হচ্ছে তোমার ওমেগা সমান 2 পাই বাই টি, মনে আছে কি ওই সম্পর্কগুলো? ওমেগা সমান কৌণিক বেগ সমান আমরা কত পাইছিলাম মনে আছে? থিটা যদি একটা পূর্ণ পাক দেয়, একটা
কণা যদি ঘূর্ণনরত কণা পূর্ণ পাক দিলে যে সময় অতিক্রম, যে সময় লাগবে তাকে বলা হবে কণার পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ পাক দিতে কতটুকু যাবে? ওমেগা মানে থিটা বাই টি না? মানে পূর্ণ পাক দিতে কতটুকু যায়? 2 পাই কোণ ডিভাইডেড বাই টি। একটা পূর্ণ পাক দিতে টি মানে কি? বড় টি। ওমেগা ইকুয়াল টু বড় 2 পাই বাই টি। ওমেগা মানে কৌণিক বেগ, টি হচ্ছে পর্যায়কাল। আবার কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক বা রৈখিক কম্পাঙ্ক এন মানে কি? এটাকে কৌণিক কম্পাঙ্ক বলে অনেক সময়। কম্পাঙ্ক এন মানে কত? এন বা এফ দিয়েও লেখে অনেকেই, অনেক বইতে আছে দেখবা। এটা কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ পাক সম্পন্ন করলো। 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 100 পাক ঘুরতে পারে, 1 সেকেন্ডে 10 পাক ঘুরতে পারে, তাই না? সেটাই তার কম্পাঙ্ক। এটাকে বলা হয় হার্স বা পাক পার সেকেন্ড। তাহলে এন বা এফ এটাতে লেখা হয়, এটা কি হবে আমরা এর আগে দেখছি কিন্তু। এটা হচ্ছে 1 বাই টি, মনে আছে? পর্যায়কালের বিপরীত রাশি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর ঘূর্ণন গতি, কৌণিক সরণ, কৌণিক বেগ, তারপরে কৌণিক ত্বরণ। আচ্ছা, কৌণিক ত্বরণ মানে কত? এ ইকুয়াল টু কত? আলফার না? রৈখিক ত্বরণ সমান হচ্ছে ভি ইকুয়াল টু কত? আগে তারা লিখিনি। ভি আমরা একটা সমীকরণ প্রতিপাদন করছিলাম, মনে আছে কি? ভি ইকুয়াল টু ওমেগার, মনে আছে? বিখ্যাত সমীকরণ। এই যে এদিক দিয়ে সে গতি সম্পাদন করতেছে, তার বেগ কত? বেগ কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, দিক চেঞ্জ হচ্ছে তো, স্পর্শক বরাবর সব সময় ভি। তাহলে ভি এই রৈখিক বেগ সমান, যে কোনো পয়েন্টের রৈখিক বেগ সমান হবে কি? ওই পয়েন্টের কৌণিক বেগ আর হচ্ছে ইনটু ব্যাসার্ধ, ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর। তাহলে আলফা যদি আমরা করি, দেখো আলফা, আলফা সমান এ সমান কত? ভি এর জায়গায় এ। তাহলে আমি এখানে ডিফারেন্সিয়েট করি, কি হয়? দুই দিকেই সমান সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এটা গুণের ফর্মুলা। ক্যালকুলাসে গুণের ফর্মুলা কি জানা নাই তো, না? গুণের ফর্মুলা হচ্ছে ইউভি যদি দুইটা রাশি হয়, এটা ফর্মুলা। টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট আমরা করলাম। তাহলে এই দুইটা রাশি U একটা into কনস্ট্যান্ট dv by রাখতে হবে, dt. টিটি প্লাস V into du plus dt. du divided dt. ডিটি। একটা কনস্ট্যান্ট রাখবে আর একটা ডিফারেন্সিয়েট করবে, এটা হচ্ছে আমাদের গুণের ফর্মুলা। এটা এখানে অ্যাপ্লাই করো তো কি হয়? তাহলে এখানে ওমেগা ডি আর ডিটি প্লাস আর ডি ওমেগা ডিটি, বা আমরা একটু অন্য সিস্টেম, মানে যে যেখানে আছে সেখানেই করি, ডি ওমেগা ডিটি ইন্টু আর। ডিভিডিটি মানে কত বলো তো? ডিভিডিটি মানে কত? এ বেগের পরিবর্তনের হার, রৈখিক বেগের পরিবর্তনের হার, রৈখিক ত্বরণ, অ্যাক্সেলারেশন। ডি আর ডিটি মানে কি? আর কি কনস্ট্যান্ট না? আর এর তো কোনো পরিবর্তন হবে না, আর তো একই ব্যাসার্ধ। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 হয়। তাহলে এটা 0 হয়ে গেল, এটা আবার 0 হয়ে 0. গেল, দেখো। প্লাস আর তো আছেই। আর ডি ওমেগা ডিটি মানে কত? আলফা না? আলফা, আর এখানে আর আছে। তাহলে এ সমান কত হলো? আলফা আর। দেখো ঠিক লিখছিলাম এটা। তাহলে রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইনটু ওই যে স্যার নিচে দেখতে পাচ্ছি না। স্যার নিচে দেখতে পাচ্ছি না। তোমার ব্যাসার্ধ ভেক্টর, বুঝছো? ব্যাসার্ধ। এটা হচ্ছে মোটামুটি আমাদের ঘূর্ণন গতির, আমরা গতিবিদ্যায় করছিলাম, অঙ্ক করছি টুকটাক। তারপরে বললাম যেহেতু ঘূর্ণন গতি নিয়ে আমরা কথা বলবো, এই জিনিসগুলো তোমার মাথায় থাকতে হবে। কনসেপচুয়াল জিনিস, বেসিক জিনিস মাথায় থাকা লাগবে। কোনো সমস্যা আছে নাকি বলো এখানে? এখন দেখো, এই বস্তুটা যে আমি ঘুরাচ্ছি, এই বস্তুটা ঘুরাচ্ছি,
ঘুরাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আস্তে আস্তে কি করতে পারি, যদি ত্বরণ থাকে কৌণিক ত্বরণ, তাহলে তো সে বাড়তে থাকবে আস্তে আস্তে, একসময় খুবই দ্রুত ঘুরতে থাকবে। কারণ এইটা যদি হয় রাবারের বল, তাহলে কি হবে, বলটা রাবারের মনে করলাম, তাহলে ও একসময় কি হবে, স্যাপটা হয়ে যাবে না, বল বাইরের দিকে ক্রিয়া করবে, স্যাপটা টাইপের হয়ে যাবে দেখবা। বা যদি তোমার খুব দৃঢ় না হয়, তাহলে একসময় ভেঙেও যেতে পারে সে বলের প্রভাবে, বুঝছো? তাহলে তাহলে বস্তুটা যে আমরা ঘুরাচ্ছি, যে বস্তুটা চারদিকে ঘুরতে থাকবে, সে বস্তুটা কেমন হতে হবে তার ডেফিনেশন আমাদের দরকার। এক্ষেত্রে আমরা ওই বস্তুটাকে দৃঢ় বস্তু বলবো, দৃঢ় বস্তু বা রিজিড বডি। দৃঢ় বস্তু কাকে বলে? মুছে দিলাম। কোন বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এর ভিতরে কণা আছে নাকি, না নাই? কও। কণা ছাড়া তো বস্তু হবে না। আছে স্যার। কণা, অসংখ্য কণার সমন্বয়ে কোনো বস্তু গঠিত। এই বস্তুর উপরে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, একটা হাতুড়ি দিয়ে পিটালাম, পিটালাম, বাইরে থেকে বল প্রয়োগ করলে যদি এর মধ্যকার কণাগুলোর মধ্যকার দূরত্ব, কণাগুলোর মধ্যকার যে দূরত্বগুলো আছে, এই দূরত্বর যদি পরিবর্তন না হয়, একই থাকে, বুঝো নাই, তাহলে ওই বস্তুকে বলা হবে দৃঢ় বস্তু। বোঝা গেছে? তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো বস্তুর অভ্যন্তরের কণাগুলোর মধ্যকার ভরবিন্যাসের বা দূরত্বের যদি পরিবর্তন না হয়, আর একই, আর যদি আর পরিবর্তন মানে দূরত্ব পরিবর্তন হবে না, এই ধরনের বস্তুকে আমরা বলবো দৃঢ় বস্তু। এবং ঘূর্ণন গতিবিদ্যায় আমরা এই ধরনের দৃঢ় বস্তুই ব্যবহার করব। বোঝা গেছে? আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে ঘূর্ণন গতিতে ঢুকতেছি। এবার দেখো, আমি অক্ষ কোন জায়গায় ধরতে পারি, একটা বস্তু যে ঘুরাচ্ছি, এই ঘূর্ণন বস্তুর অক্ষটা কোথায় থাকতে পারে? আমরা সংজ্ঞা বলছিলাম কি, যে কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারদিকে তার গতি সম্পাদন করে, তাই না? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বৃত্ত হয়ে যাচ্ছে, বৃত্তাকার গতি বলি। এবং ওই বিন্দুগামী একটা সরলরেখাকে, তলের সাথে লম্ব সরলরেখাকে বলবো ঘূর্ণাক্ষ বা ঘূর্ণনক্ষ। মানে এই বস্তুটা কত ভাবে ঘুরতে পারে, তাহলে অক্ষটা আমি এখানে ধরছি। আচ্ছা, এই বস্তুটা এইভাবে ঘুরতে পারে না, এই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে ঘুরতে পারে না, তার অক্ষ কোন দিকে হবে তাহলে? মাঝখান দিয়ে হবে একটা কিছু, বুঝো নাই? একটা বল তো এইভাবে ঘুরতে পারে, তাহলে তার নিজের অক্ষ হবে মাঝখান দিয়ে। আবার এইভাবে ঘুরতে পারে, বিভিন্ন ভাবে ঘুরতে পারে। এই দণ্ডটা ঘুরতে পারে, ঘুরতে পারে। এরা কি এইভাবে ঘুরতে পারে না? এইভাবে ঘুরতে পারে, বুঝো নাই? এইভাবে ঘুরতে পারে, তাহলে অক্ষটা কোন জায়গা থাকবে? এইখানে। হ্যাঁ, আবার দড়ি দিয়ে বাঁধলে এইভাবে ঘুরতে পারে, পারে, অক্ষ কিন্তু আলাদা, চেঞ্জ হয়ে গেল। আবার মাঝখানে রেখে ঘুরতে পারে না, পারে। তাহলে অক্ষ কি হচ্ছে? অক্ষ তো পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে ঘূর্ণন অক্ষ পরিবর্তন হতে পারে। বোঝা যায় নাই? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখন নতুন সংজ্ঞা দেওয়া লাগবে, কিছু নাম হচ্ছে জড়তার ভ্রামক। মোমেন্ট অফ ইনার্শিয়া বলে জড়তার ভ্রামক। মোমেন্ট অফ স্যার এই ইনার্শিয়া। চিত্রর মাঝে এটা কি? কোনটা? স্যার চিত্রের মাঝে যে তীর চিহ্ন দিয়ে পরে লিখছেন আর পরিবর্তন হবে না, এটা এটা আর মানে এদের দূরত্ব, আর এই যে কণাগুলোর মধ্যকার দূরত্ব আমি বোঝাইছি আর কি, দূরত্ব কোনো পরিবর্তন হবে না বল প্রয়োগ করলে, সে বুঝতে বুঝছো? পেরেছি। সেক্ষেত্রে তাকে দৃঢ় বস্তু বলা হবে। তাহলে জড়তার ভ্রামক কাকে বলা হবে? যে কোনো ঘূর্ণায়মান দৃঢ় বস্তু, এই দেখো দৃঢ় বস্তু চলে আসলো, একটা দৃঢ় বস্তু আছে,
তাহলে দৃঢ় বস্তুর আকার আকৃতি কেমন হতে পারে? যে কোনো ধরনের হতে পারে, তাই না? আচ্ছা, কোনো দৃঢ় বস্তু, তার মধ্যে কি অসংখ্য কণা আছে। এই দৃঢ় বস্তুটা যে কোনো অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান। আমরা অক্ষ ধরলাম কত? সাপোজ y ডট, এটা অক্ষ ধরলাম। তাহলে ওই অক্ষের চারপাশ দিয়ে বস্তুটা কি হচ্ছে? ঘুরতেছে, নাকি? চারপাশ দিয়ে ঘুরতেছে। তাহলে আমরা যে অক্ষটা ঘুরতেছে এই পাশে, এটা লিখিয়েছে এইভাবে, দেখো ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে, মানে অক্ষর চারপাশ দিয়ে ঘুরতেছে, কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। এই দৃঢ় বস্তুটার মধ্যে যে অসংখ্য কণা আছে, কণাগুলোর দূরত্ব কি সবার জন্য সমান? অবশ্যই সমান না। প্রথমটা মনে করলাম r1, প্রথম কণার ভর m1, আর একটা কণা আছে m2, তার দূরত্ব কত অক্ষ থেকে? r2। এইভাবে মনে করলাম অসংখ্য কণা আছে, n সংখ্যক কণা আছে, n তম কণার ভর mn, তার দূরত্ব rn। আমরা কিন্তু কণা নিয়ে কাজ করতেছি, কারণ পুরা দৃঢ় বস্তু নাই, বুঝছো? সমগ্র কণার ভর হচ্ছে বড় এম। এম মানে কি? বড় এম মানে কত তাহলে? মানে m1 প্লাস m2 প্লাস mn। সব কণাগুলোর ভরই তো হচ্ছে তোমার সমগ্র ইয়েটার, বস্তুটার ভর। তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা একে লিখি হচ্ছে তোমার আই দিয়ে। মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলা হবে? বলা হবে ওই দৃঢ় বস্তুর প্রত্যেকটা কণার ভর এবং ওই কণা থেকে অক্ষের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি কে বলা হবে ওই ঘূর্ণায়মান বস্তুটার বা জড়তার ভ্রামক। স্যার, এম বলো। সমান কি লিখছেন? এম সমান m1 প্লাস m2 প্লাস m3, মানে এই কণাগুলোর সবগুলো কণার ভরের সমষ্টিই তো হচ্ছে বড় এম। বড় এম মানে এই বস্তুটার টোটাল ভর, বুঝো নাই? জি স্যার। এটা মানে কি? এটা মানে কি আমরা লেখা যায়, দেখো একই জিনিস, তাহলে সামেশন অফ এম আই, এম আই আর আই স্কয়ার লেখা যায়। আই মানে 1 to n, দেখো তাহলে আয়ের মান যদি 1 বসাই প্রথমটা পাবো, আয়ের মান 2 বসালে দ্বিতীয়টা, এইভাবে আয়ের মান যাই বসাবা সবগুলো রাশি পাওয়া যাবে। সাম দিয়ে লেখে, সাম। এটাকে আমরা নর্মালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এভাবে না লিখে এটাকে আমরা জেনারেলি লিখি এম আর স্কয়ার। তাহলে এর একক কত? কেজি মিটার স্কয়ার, এসআই একক নাকি? তাহলে দেখো আবার বলি, একটা ঘূর্ণায়মান বস্তু কোনো অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকলে ওই ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর প্রত্যেকটা কণার ভর এবং কণাগুলো থেকে অক্ষের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হবে ওই ঘূর্ণায়মান বস্তুর জড়তার ভ্রামক আই। বুঝছো? তোমার খালি এটা মনে রাখলেই হবে, এমনি পারবা। স্যার আই এর পরের দ্বিতীয় লাইনে কি লিখছেন? এটা এম আর স্কয়ার, এটা হ্যাঁ জেনারেলি মানে সাধারণভাবে আমরা এভাবে স্যার, লিখি। ওই যে হলো m1r1 স্কয়ার আগে নিচেরটা ওটা কি? m1r1 স্কয়ার প্লাস m2r2 মানে স্কয়ার সেকেন্ড প্লাস লাইনে, মানে স্যার স্যার তারপরের সেকেন্ড লাইনে। লাইনে, এটা তারপরের লাইনের। হ্যাঁ হ্যাঁ। সূত্র এই পরের লাইন সামেশন অফ এম আর স্কয়ার, এই যে এটাকেই আমি জেনারেল লিখছি সাধারণভাবে বোঝো না? সাধারণভাবে মানে স্যার আইটাই এন এন, টেন ব্যবহার করি নাই, স্যার এম আর স্কয়ার এম সামেশনের উপরে এন আর নিচে কি কি আই লেখা? ইকুয়াল টু, এই যে এম আই আর আই লিখছি না, হ্যাঁ। তাহলে আই ইকুয়াল টু আয়ের মানটা তোমাকে বলে দিতে হবে। আয়ের মানটা কত? 1 থেকে এন পর্যন্ত, লোয়ার লিমিট 1, হায়ার লিমিট এন, আয়ের মান। তাহলে আয়ের মানটা যদি আমি বসাই দেই এখানে, দেখো সব মানগুলো পাওয়া যাবে। তাহলে এটাকে বলা হবে আমাদের জড়তার ভ্রামক। এটা আমাদের মনে রাখতে হবে। ক্যালকুলাস যদি ব্যবহার করি আমরা,
ক্যালকুলাস স্যার এটা 101। কোনটা 101? এটা হ্যাঁ i ইকুয়াল টু তারপরে 1 টু n, এই সামেশনের নিচে দেওয়া মানে হচ্ছে লোয়ার লিমিট কার? ডাইন পাশে যে i আছে, i কে আমরা ডিফাইন করতেছি। i এর মান কত? 1 থেকে n পর্যন্ত, কারণ কণাগুলো কয়টা আছে? 1 থেকে n পর্যন্ত আছে না, সেই কণাগুলোকে ডিফাইন করে দিলাম i মানে। তো এইখানে যদি তুমি মানগুলো বসাও i এর মান, তাহলে দেখো সবগুলো ভ্যালু পাবা উপরের। এটা হচ্ছে সামেশন ইউজ করার লিমিট, আমরা লিমিট দেই না, লোয়ার লিমিট হায়ার লিমিট এইভাবে লেখে। মানে এটাকে যদি আমরা জেনারেলি লিখি, সাধারণভাবে লিখি, তাহলে আই না দিয়ে সরাসরি এইভাবে লিখি। তারপরেও সমস্যা আছে নাকি তোমার? না স্যার। স্যার বোর্ডের লেখা ভালোভাবে বুঝতে পারতেছি না। কেন? জি স্যার স্যার আপনি একদম ডান পাশে কি লেখেন ওটা তো ভালোভাবে দেখতেই পারি না। ডান পাশে হ্যাঁ কে দেখা যাবে নাকি? সবাই তো দেখতেছে। স্যার ঘোলাই দেখা যাচ্ছে। ঘোলা দেখা যাচ্ছে এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় লিখতে হবে, বুঝছি। তাহলে ক্যালকুলাসের মাধ্যমে যদি আমরা লিখি, তাহলে এটাকে কি লেখা যায়? ক্যালকুলাসের মাধ্যমে ক্যালকুলাস মানেটা কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলা, তাই না? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে, ক্যালকুলাসের মাধ্যমে যখন লিখতে যাবো, এই জিনিসটাকে এইভাবে লিখতে হবে, ডিএম আর স্কোয়ার। ক্যালকুলাস দিয়ে লিখতেছি কিন্তু আমরা। ডিএম মানে ওই যে এই যে তোমার যে বস্তুটা ধরছে, এই বস্তুটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলবো, তখনই তো আমরা কণাগুলো পাবো, যার জন্য এখানে ডিএম। এবং আরটা কি হবে? সবগুলো কণা যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র একই জায়গায়, মোটামুটি আরটা কাছাকাছি ধরলাম আর স্কোয়ার, কারণ এর তো ইন্টিগ্রেশন হবে, আর সমস্যা নেই আমাদের। বোঝা গেছে? তাহলে ক্যালকুলাসের মাধ্যমে আমরা ডিএম আর স্কোয়ার এইভাবে লিখবো। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। এখন ঘটনা হচ্ছে যে জড়তার ভ্রামকের তাৎপর্যটা কি? তাৎপর্য কি? ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? জড়তার ভ্রামক যে আমরা পেঁচাল পারলাম এতক্ষণ ধরে, এর কারণটা কি? কি বোঝায়? রৈখিক গতির ক্ষেত্রে জড়তা, ভর কিসের কাজ করে? ভর। কোন বস্তুর জড়তা, স্থিতি জড়তা কার উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে, বুঝো নাই? আর গতি জড়তা ভরবেগের উপরে। ঠিক এইরকম ঘূর্ণন জড়তা, এই জড়তার ভ্রামকটাও কেউ বলা হয় ঘূর্ণন জড়তা, বুঝছো? তাহলে রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে, কৌণিক গতিতে বা ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক ওই একই ভূমিকা পালন করে। তাহলে রৈখিক গতিতে ভর আর ওই একই জিনিস হবে ঘূর্ণন গতিতে। ঘূর্ণন গতিতে তোমার জড়তার ভ্রামক এই একই ভূমিকা পালন করবে, মানে এই দুইটার ভূমিকা আমার একই। রৈখিক গতিতে যেখানে আমরা এম ধরবো, ঘূর্ণন গতিতে সেখানে আমরা জড়তার ভ্রামক আই ধরবো। বোঝা গেছে কি? এবং ইকুয়েশনটাও ঠিক ওই রকমই হবে, এম এর জায়গায় আই বসে যাবে। আমরা যখন প্রতিপাদন করবো বিভিন্ন সমীকরণ, তখন দেখবা যে এম এর জায়গায় খালি আই বসে যাচ্ছে। রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে, তার মানে কি? তার মানে স্থিতি জড়তা ভরের সমানুপাতিক। ভর যত তুমি বাড়াবা, স্থিতি জড়তা বাড়তে থাকে। আর এই জড়তার ভ্রামক কি করে জানো? জড়তার ভ্রামক যত বেশি হয়, সে তত ঘূর্ণন গতিকে বাধা দেয়, বুঝছো? জড়তার ভ্রামক কার উপর নির্ভর করে? বস্তুর ভর বিন্যাসের উপর, এম এর উপর নির্ভর করবে। ভর যত বেশি হবে, জড়তার ভ্রামক তত বেশি হবে। সে এবং ভর যত এটার বেশি হবে, আমার কি ঘোরাতে তত কষ্ট হবে না? তার মানে জড়তার ভ্রামক বাড়লে ঘোরাতে কষ্ট হবে, এম বাড়লে ঘোরাতে কষ্ট হবে। ঠিক আছে? তাহলে দেখো ঘূর্ণন গতি ওই রৈখিক গতির সাথে মিলে যাচ্ছে কিন্তু। আর ব্যাসার্ধ যত বেশি হবে, যত বেশি দড়ি যত বড় করব আমি, যত বেশি হবে জড়তার ভ্রামক তত বাড়বে, তত কষ্ট হবে ঘোরাতে, বুঝছো?
তাহলে কি হলো? তাহলে জড়তার ভ্রামকটা নির্ভর করে কার উপর? বস্তুর ভর বিন্যাসের উপর এবং অক্ষ থেকে ওই কণার দূরত্বের উপরে নির্ভর করবে হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি করে? ঘূর্ণন গতিতে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক যেরকম ভর বাড়লে স্থিতি জড়তা বাড়ে, ঠিক এইরকম হচ্ছে জড়তার ভ্রামক। দ্যাট ইজ ফাইনালি আমরা বলতে পারি রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করবে, কৌণিক গতিতে জড়তার ভ্রামক সেই একই ভূমিকা পালন করবে। এখন দেখো আমরা স্যার ব্যাসার্ধ এটা আরেকবার একটু বলেন স্যার। চক্রগতির ব্যাসার্ধ, হ্যাঁ স্যার ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধটা এই যে অক্ষ থেকে দূরত্ব, যে অক্ষ সাপেক্ষে ঘুরতেছে সেই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। স্যার ব্যাসার্ধ কম বেশির সাথে কি হচ্ছে এই যে ঘূর্ণন গতির আর সম্পর্ক আছে? আর মানে কি? ওই ভরের বস্তুটা ঘূর্ণন অক্ষ থেকে যত দূর সেটাই তো আর ব্যাসার্ধ। জি স্যার, ওটার সাথে কি ঘূর্ণন গতির সম্পর্ক আছে? জড়তার ভ্রামকের সম্পর্ক আছে, আছে নাই? জড়তার ভ্রামক হ্যাঁ আই আছে ইকুয়াল তো। টু সামেশন অফ এম আর স্কয়ার। আর কম বাড়া হলে আই কম বাড়া হবে না? হ্যাঁ এম এটাই কম বাড়া বলছি। হলে, আমি আয়ের কথা বলছি, ঘূর্ণন গতির কথা বলি নাই। ঘূর্ণন গতি একই থাকবে, যে ওমেগা একই থাকবে। স্যার আর মানে কি R1 প্লাস R2 প্লাস R3 নো, এরকম? আর ওয়ান মানে আলাদা। আর ওয়ান তা হবে কেন? প্রত্যেকটা আলাদা আলাদা। আর মানে আমরা লিখছি সামেশন অফ এম লিখছি না? ওই সম্পূর্ণ সামেশন অফ এফ মানে হচ্ছে এম। সম্পূর্ণ ভরের বস্তুটা যদি ভর কেন্দ্র ধরি, ভর কেন্দ্র থেকে দূরত্বটাকে তখন আমরা আর বলবো। বুঝো নাই? বা কর দূরত্ব বলতে পারো তুমি। আর জি স্যার, এইটাকেই আমরা বুঝতে এইভাবে পেরেছি। লিখছি। তাহলে এই জড়তার ভ্রামক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে হবে ঘূর্ণন গতির ক্ষেত্রে। ঘূর্ণন গতির যত সমস্যা আসবে দেখবা যে জড়তার ভ্রামক আসতেছে। এখন তাহলে আমরা ওই এমটা হচ্ছে বস্তুটার ভর। এমটা হচ্ছে সমগ্র বস্তুটার ভর। তাহলে এইবার দেখো আর একটা সংজ্ঞা এখান থেকে দিব, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। বা রেডিয়াস অফ জাইরেশন বলে। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? সেটা হচ্ছে এই এই বস্তুটা যে ঘুরতেছে তার একটা ভর কেন্দ্র আছে না? ভর কেন্দ্র আছে কিনা? ভর কেন্দ্র কাকে বলে? একজন সংখ্যা দাও তো। ভর কেন্দ্র আছে? তাহলে কোন বস্তুর ভর কেন্দ্র কোথায়? মাঝখানে। যে তল আবার বরাবর ঘোরে তার মাঝখানে। আচ্ছা, মনে হয় মাঝখানে একটা